রাজের কোচিংয়ে শিক্ষকতার ইতি ঘটেছে রমজানের পরপরই। অন্যদের কাছে কোচিংয়ের দায়িত্ব বুঝিয়ে দিয়ে টিচারের পদ থেকে সরে এসেছে রাজ। হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে কারণটা উল্লেখ করা হয়নি কারো কাছে, জানিয়ে সকলের মাঝেই জানা তীব্র কৌতূহল। প্রিয় টিচারের বিদায়ে কোচিং ছেড়ে দিয়েছে কিছু স্টুডেন্ট, তার মাঝে আরোহীও একজন। আরোহী ও রাজের মাঝে এখন দেখা হওয়াটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার বললেও ভুল হবে না। তাছাড়া বিয়ের প্রসঙ্গে কথা ওঠার পর থেকেই আকাশ এক্সট্রা গুরুত্ব দিচ্ছে তাকে, যেটা আরোহী না সহ্য হচ্ছে আর না তাকে শান্তিতে থাকতে দিচ্ছে। আর এক মাস পরই তার এক্সাম, দুশ্চিন্তায় যেন এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু। ব্যস্ত ভঙ্গিতে সকাল সকাল অবনীর রুমে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিল আরোহী। অবনী খানিকটা অবাক হয়ে ভ্রুকুচকে তাকায় তার দিকে। আরোহীর অস্থিরতার কারণটা বোঝার চেষ্টা করছে সে। প্রশ্ন করার আগেই আরোহী তার পাশে বসে বলে, ইদানিং শুভ ভাইয়ের সাথে দেখি ভালোই ভালোবাসা আদান প্রদান হচ্ছে। অবনী কুচকানো ভঙ্গি থেকে খানিকটা স্বাভাবিক গলায় বলে, সকাল সকাল এই কথা বলতে এভাবে অস্থিরতা নিয়ে রুমে প্রবেশ করলি, আবার কিনা দরজাও লাগিয়ে দিলি? না মানে গতকাল দেখলাম শুভ ভাইও এই রুমে এসে এভাবে দরজা লাগিয়ে দিল, তার কিছুক্ষণ পর বের হলো, তাই ভাবলাম আমিও ট্রাই করি। অবনী বুঝতে পারে আরোহী দেখে ফেলেছিল গতকালকের ঘটনাটা, তবে সে এসব নিয়ে রসিকতা করার মতো মেয়ে না, তাই খানিকটা সরু চোখে তাকিয়ে বলে, আসল উদ্দেশ্যটা কি? অবনী সোজাসাপটা প্রশ্নের স্বাভাবিক হয় আরোহী। খানিকটা সময় নিয়ে একটা শ্বাস ছেড়ে বলে, আজ বিকেলে আমাকে বাইরে নিয়ে যাবি। অবনী বলল, কোথায়? একজনের সাথে দেখা করতে হবে। আমার প্রয়োজনে বাড়ি থেকে বের হলে এটা সন্দেহের দৃষ্টিতে দেখতে পারে, কিন্তু তোর সাথে বের হলে তেমন কেউ এটা নিয়ে মাথা ঘামাবে না। কাজেই তুই একটা কারণ খুঁজে বের করে আমাকে বাইরে নিয়ে যাবি, আর আমি তোর সাথে থেকে তোকে সঙ্গ দিব। আর বাড়ি থেকে বের হওয়ার পর এর বিপরীতটা হবে। একটা তপ্ত শ্বাস ছাড়ে অবনী, অতঃপর বলে, বুঝতে পারছি সেই একজনটা তোর মাস্টার মশাই, কিন্তু এই মুহূর্তে এটা জটিল হবে। তার কথা শেষ হতেই আরোহী বলে, তাই তো তোর হেল্প চাইছি। পুনরায় খানিকটা সময় নীরব রইল অবনী। কিছুটা ভেবে বলে উঠে, কেন সবটা এমন জটিল করলি আরোহী? ভাইয়া কিন্তু তোকে সত্যি ভালোবাসে। যে মানুষটার সাথে পরিবারের সকলেই ভেবেচিন্তে কথা বলে, সেই মানুষটাই তোর সামনে একদম শান্ত হয়ে যায়। ভাইয়া তার জীবনে কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়নি, একমাত্র তোকে নিয়েছে। তোকে এখানে নিয়ে আসার পর শুরুতে মা তোকে পছন্দ করতো না, কিন্তু ভাইয়া তোকে আগলে রেখেছে। তাহলে কেন ভাইয়ার সাথে এমনটা করছিস? তার ভালোবাসার কি একটুও মূল্য নেই আরোহী? ভাইয়ার দোষটা কোথায়? ভাইয়াকে ভালো না বাসার একটা কারণ বলতে পারবি? বলেই উত্তরের আশায় আরোহীর দিকে তাকায় অবনী। খানিকটা সময় নীরব রইল। অবনীকে সত্যটা না বলতে পারলেও আজ বাধ্য হয়ে বলে, কারণটা জানলে তুই নিজেও আকাশকে ভাই হিসেবে ঘৃণা করবি। কৌতূহল গাঢ় হলো অবনীর। আগ্রহী দৃষ্টিতে চেয়ে বলে, কারণটা জানতে চাই আমি। বিপরীতে আরোহী অসম্মতি জানিয়ে বলে, আমি চাই না আমার একটা কথায় তোদের ভাই ও বোনের মাঝে ঘৃণা সৃষ্টি হোক। অবনী খানিকটা জেদ ধরার মতো করে বলে, তাহলে জেনে রাখ, তোকে আমি কোনো প্রকার হেল্প করতে পারবো না। বিপরীতে আরোহী হালকা হেসে বলে, শত জোর করলেও আমি এটা কখনোই বলবো না, কিন্তু তুই অবশ্যই আমাকে হেল্প করবি, না চাইলেও করবি। হাল ছেড়ে দেয় অবনী, কারণ আরোহীকে তার ভালোভাবেই চেনা। সে সিরিয়াস বিষয়গুলো নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে থাকে। ভাবতেই হার মেনে বলে, করব। সকালে পুনরায় কুকুরটা নিয়ে বেরিয়ে পড়ে সাকিব। মূলত সৃজনীর সাথে মজা করার উদ্দেশ্যেই কুকুরটা নিয়ে এসেছিল সে। সৃজনী তাকে ধরতে না পারলেও সে নিজে থেকেই দিয়ে আসতো। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রাজ, নিবিড়, তুষার তিনজন সহ বাসায়। রুশানের সাথে ফোনে কথা বলায় ব্যস্ত রাজ। আর নিবিড় সারা রাত ঘরে বসে ল্যাপটপে কাজ করায় এখন ঘুমাচ্ছে। আর তুষার সারা রাত কাজ করলেও এখন আবার ল্যাপটপ হাতে বসেছে, কারণ অনেকদিন বাড়িতে থাকায় বেশ কিছু কাজ জমে আছে। স্বল্প সময়ের মাঝেই সব শেষ করতে হবে। নিজের অফিসে একটা ফাইল সামনে রেখে বসে আছে রুশান। এক হাতে ফোন গানের সাথে স্পর্শ করা। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজের সাথে কথা বলছে সে। বিষয়টা বিদ্যুৎ সম্পর্কিত। ঈদের দিন এতগুলো মেয়েকে নিয়ে যাওয়া, অতঃপর তাদের হাত থেকে মেয়েগুলোকে উদ্ধার করা, সেই সাথে বন্দী করা কয়েদিদেরকে রহস্যজনকভাবে হত্যা করা। সবকিছুর পর উপর মহল থেকে বিদ্যুতের বিরুদ্ধে জোরালোভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ এসেছে। সন্দেহের তালিকায় যেই পড়বে তাকেই যেন গ্রেফতার করে তদন্ত চালানো হয়, আর বেশি জটিল হলে ক্রস ফায়ার। সবটা জেনে নীরব রইল রাজ। খানিকটা ভেবে অতঃপর বলে, এখন এই পদক্ষেপ নেওয়াটা একদমই ভুল সিদ্ধান্ত হবে, কারণ খবরটা বিদ্যুৎ অবধি পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। তার সতর্কতা কাজটাকে আরো জটিল ও অসম্ভব করে তুলবে। সবার আগের প্রয়োজন সেসব বিশ্বাসঘাতকদের খুঁজে বের করা, যারা বিদ্যুতের হয়ে কাজ করছে। নয়তো বিদ্যুতের বিরুদ্ধে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, কোনোটাই কাজে আসবে না। সবটা মনোযোগ সহকারে শুনে রুশান। রাজের কথা শেষ হতেই খানিকটা সময় নিয়ে বলে, আমি এই সময়টারই অপেক্ষায় ছিলাম। যেহেতু তা এসেছে, সেহেতু আমার প্রথম আঘাত আকাশকে দিয়েই শুরু করব। রুশানের জেদ পছন্দ হচ্ছে না রাজের। সতর্ক করার মতো করে বলে, যদি আকাশ বিদ্যুৎ হয়েও থাকে তবুও তোর এই সিদ্ধান্ত ভালো কিছু বয়ে আনবে না। বিদ্যুৎ সেই আঘাতের গতিপথ পরিবর্তন করে তোর দিকেই নিক্ষেপ করতে পারে। আমি নিজের জীবনের পরোয়া করি না, সে তার পদক্ষেপ নিবে, আমি আমারটা নিব। আর যাই হোক, রাইসাকে আঘাত করার সেই সময়টার কথা আমি ভুলে যাইনি, যে আঘাতে আমার হৃদয়ে আজও রক্তক্ষরণ হচ্ছে।
ফুরফুরে বিকেল। বসন্ত ফুরিয়ে গেলেও ফুরফুরে বাতাস যেন রাঙিতে তোলে বিকেলটাকে, সুন্দর করে তোলে বিষণ্ণতা কাটাতে ও প্রিয়জনদের নিয়ে পাশাপাশি হাঁটতে বের হওয়ার সময়টাকে। সেই ফুরফুরে বাতাস গায়ে মেখে একটা বেঞ্চিতে বসে আছে আরোহী রাজের অপেক্ষায়। আজ রাজের উপস্থিতি তার চেহারায় হাস্যোজ্জ্বল ভাবটা ফুটে ওঠেনি, বরং না আজকেই এই চেহারা তীব্র রাগে ভরে উঠত। কারণ মানুষ অপ্রত্যাশিতভাবে কিছু পেলে চমকায়, যখন নিশ্চিত হয়ে যায় সবটাই তার, তখন চমকানোর বিপরীতে ভালো লাগাটাই বরং বেশি প্রাধান্য পেয়ে থাকে। আরোহীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কিছুটা দূরে গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে শুভ, অবনী বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। হালকা পাতলা কথা হচ্ছে দুজনের মাঝে। হয়তো আগের তুলনায় এখন অভিমানের পাল্লাটা হালকা হয়ে এসেছে। রাজ ও আরোহীর দিকে এক পলক তাকায় শুভ, অতঃপর অবনীর দিকে দৃষ্টি ফিরিয়ে বলে, এই প্রথমবার দেখছি কোনো মেয়ে তার ভাইয়ের হবু স্ত্রীকে তার প্রেমিকের সাথে দেখা করার জন্য সুযোগ তৈরি করে দেয়। এটা খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং একটা পার্ট। একমাত্র তোমার মতো কারো পক্ষেই এমনটা করা সম্ভব। শুভর কথা শেষ হতেই অবনী খানিকটা হতাশা মিশ্রিত গলায় বলে, আমি নিরুপায়। প্রথমত বোন ও ফ্রেন্ড দুটোই হওয়ায় পাশে না থেকে পারি না। দ্বিতীয়ত আরোহী আমাকে খুব মারাত্মক জালে আটকে রেখেছে, যা থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে চাইলে শরীর কাটা যাবে, আবার আটকে থাকলেও বিপদ। কিছু করার নেই, এখন নিজেকে একটা সান্ত্বনাই দেই, যাই হোক পরে দেখা যাবে। রাজকে সবটা খুলে বলে আরোহী। যদিও রাজ এই বিষয়টা নিয়ে অবগত ছিল, তবুও আরোহীর কাছে বিস্তারিত শুনল সবটা। খানিকটা সময় নিয়ে আরোহী পুনরায় বলে, কিন্তু আমার ভয় হয় আপনাকে নিয়ে। আকাশ ভাই যদি আপনার কোনো ক্ষতি। আরোহীর কথার মাঝেই রাজ বলে ওঠে, এসব নিয়ে ভাববে না, সে আমার কিছুই করতে পারবে না। তুমি শুধু ভাবো তুমি কি চাও, এখানে তোমার চাওয়াটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। চুপ হয়ে যায় আরোহী, তাকিয়ে রইল রাজের দিকে। রাজের এমন কথায় এক মুহূর্তের জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস খুঁজে পায় সে, তাই উত্তরটা খুব সহজেই দেয়, আমি আপনাকেই চাই। অজান্তেই হৃদয় যেন প্রশান্তিতে ভরে যায় রাজের। লুকানো হাসিতে আরোহীর দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে, চাইলে এখনই চলো আমার সাথে, আমি সকল পরিস্থিতির জন্যই সবসময় প্রস্তুত। উত্তর পেয়ে যায় আরোহী, তবুও অসম্মতি জানিয়ে বলে, এখন না, বাসায় আমার আম্মুর রেখে যাওয়া কিছু স্মৃতি বয়ে গেছে। আম্মুকে হয়তো আর পাবো না, কিন্তু স্মৃতিগুলো ছাড়া আমার ভালো থাকাটা অসম্ভব। ওগুলো পাশে থাকলে মনে হয় আম্মু আমার পাশে আছে। বলেই থামে আরোহী। খানিকটা সময় নিয়ে পুনরায় বলে, আজ এসেছি আপনাকে জানতে এসেছি যদি আমি সবকিছু ছেড়ে আপনার কাছে চলে আসি তবে কি আমায় নিজের করে নিবেন। বলেই উত্তরের আশায় রাজের দিকে তাকায় আরোহী। আরোহীর চোখে দৃষ্টি রাখে রাজ। এক মুহূর্তের জন্য খুব করে ইচ্ছা করছিল এই সুন্দর চোখ দুটো ছুঁয়ে দিতে, কিন্তু নিজেই ইচ্ছাকে সংযত রাখে রাজ। সেই চোখে দৃষ্টি রেখে শান্তস্বরে পাল্টা প্রশ্ন ছুড়ে, আমার সাথে যে কোনো জায়গায় যেতে পারবে? মৃদু হেসে হালকা মাথা নাড়ে আরোহী, অতঃপর বলে, হ্যাঁ, নির্দ্বিধায়, এমনকি পৃথিবীর শেষ প্রান্তেও। বিনিময়ে শুধু আমায় ভালোবেসে আগলে রাখবেন। আমার চাওয়া এতটুকুই। রাত 9টার দিকে বাসায় ফিরে আহনাফ। দেখে তিশা একাকী বসে আছে রুমে। সেদিন তহিনের মৃত্যুর পর থেকেই একদম নিশ্চুপ হয়ে আছে মেয়েটা, কারোর সাথে কোনো কথাবার্তা নেই। গ্রামে বাবা মায়ের সাথেও দেখা করতে চায়নি সে। দেখা না করেই ঢাকায় ফিরে আসে আহনাফের সাথে। এখন আর আহনাফের প্রতি কোনো রাগ নেই তার, রাগ মাত্রই নিজের ভাগ্য ও পরিবারের উপর। তিশার বিষণ্ণতা কাটানোর বাহানায় তাকে নিজের বুকে জড়িয়ে নেওয়ার জন্য হাত বাড়ায় আহনাফ। বিপরীতে নিজেকে সরিয়ে নেয় তিশা। শান্ত গলায় বলে, প্লিজ আমাকে একা থাকতে দিন। বলেই উঠে দাঁড়ায় তিশা। খানিকটা সময় নিয়ে পুনরায় বলে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার রেডি করতে বলছি। বলেই রুম থেকে বেরিয়ে যায় তিশা। একটা লম্বা শ্বাস ছাড়ে আহনাফ, কারণ বিয়ের পর থেকে এখন অবধি তিশা নিজের কাছে ঘেঁষতে দেয়নি তাকে। মেয়েটা খারাপ অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে ভেবে নিজেকে সামলে নেয় আহনাফ। তবে এসব দিন দিন অসহ্য হয়ে উঠেছে তার জন্য। রাগে মুষ্টিবদ্ধ করে চোখ বুজে নেয় সে। অতঃপর চোখ মেলে দরজার দিকে চেয়ে ফুসফুস শ্বাস ছাড়ে নীরবে। পরদিন বিকেলে রাজার সাথে বের হয় তুষার ও নিবিড়। বিশেষ কিছু দেখানোর উদ্দেশ্যে দুজনকে সাথে নিয়েছে রাজ, তবে উদ্দেশ্য গোপন রাখা। তারাও কোনো প্রশ্ন করেনি, কারণ রাজকে ভালোভাবেই জানে তারা। আগামীকাল একটা বড় হাইওয়ে উদ্ভাবন করা হবে, যার জন্য সবটা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া হচ্ছে আজ। আহমেদ সাইফ ক্ষমতায় আসার পর থেকেই যেন পাল্টে যাচ্ছে দেশের পরিস্থিতি। যোগ্যভাবে শাসনের সাথে হাতে নিয়েছেন অনেক বড় বড় মেগা প্রজেক্ট। এই হাইওয়ে তার মাঝে একটা। সামনে কিছু লোক সমাগম, তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রাজ, তার পাশে নিবিড় ও তুষার। তারা এখনো বুঝতে পারছে না রাজকে শুধু এটা দেখানোর জন্যই এখানে নিয়ে এসেছে। তাহলে দেখা শেষ হলেই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? মনে প্রশ্ন জাগলেও নিশ্চুপ রইল দুজন। রাজকে প্রশ্ন করার সাহস পায়নি কেউই। এই আসনের এমপি আতাউর রহমানও উপস্থিত এখানে। আলো আনার সাথে চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া ছাড়তে ব্যস্ত সে।
তার সাথে কিছু আইনের লোক ও তার সব সঙ্গপাঙ্গ। এর মাঝেই সেখানে উপস্থিত হয় একজন ফকির, খানিকটা কুঁজো হয়ে, হাতে একটা লাঠি, একটা পুরনো চাদর দিয়ে ঘোমটার মতো করে ঢেকে রাখা তার মাথা। তিনি আতাউর রহমানের সামনে গিয়ে বলে, আল্লাহ আপনার মঙ্গল করুক সাহেব, মানুষের যাতায়াতের সুবিধা করে দেওয়ার জন্য। বলেই মাথার উপর হাত বুলিয়ে দেয় সেই লোকটা। আলোচনায় ব্যাঘাত ঘটায় বিরক্ত হয় আতাউর রহমান, হাতটা সরিয়ে দিল ঝাটকি দেওয়ার মতো করে। মুহূর্তেই তার সাঙ্গপাঙ্গরে এসে ধরে ফেলে লোকটাকে। একজন বিশ্রী গালি দিয়ে বলে, ফকিরের বাচ্চা, তোর সাহস কি করে হয় এমপি মহোদয়ের গায়ে হাত রাখার? অতঃপর আতাউর রহমান নির্দেশ দেয় লোকটাকে সামনে থেকে সরানোর। রাজ এগিয়ে গেল সামনে, তার সাথে নিবিড় ও তুষারও। ফকির লোকটাকে তাড়িয়ে দিতে চাইলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল লোকটা। চাদরের আড়াল থেকে গম্ভীর স্বরে বলে, আহমেদ সাইফের শাসনামলে তার প্রতিনিধিত্ব করে তোমরা সাধারণ জনগণের সাথে এরূপ আচরণ করো। ফকির লোকটার কণ্ঠে এমন কিছু শুনে থমকে যায় সবাই। সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু হয় ফকির লোকটা। মাথা থেকে চাদর সরাতেই হতভম্ব হয়ে যায় সকলে, কারণ তিনি আর কেউ নন, স্বয়ং আহমেদ সাইফ নিজেই। বয়স 35-এর কোটায়। এই যুবক বয়সেই তিনি রাষ্ট্রের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন এবং নিজের যোগ্যতা প্রমাণ করে গত 3 বছরেই সবার প্রিয় হয়ে উঠেছেন তিনি। তার উপস্থিতি দেখে মুহূর্তেই বসা থেকে উঠে যায় আতাউর রহমান সহ সকলে। আহমেদ সাইফের নিরাপত্তা বাহিনী ছদ্মবেশে থাকা জনগণের মাঝ থেকে বেরিয়ে আসে একে একে। রাজ তাকিয়ে প্রখর করছে সবটা। এতক্ষণ এই সময়টারই অপেক্ষায় ছিল সে। আহমেদ সাইফ ইশারা করতেই তার সামনে এসে দাঁড়ায় একজন লোক, এমপি আতাউর রহমানের একজন কাছের লোক, যে এই হাইওয়ের বাজের হওয়ার পর থেকেই আহমেদ সাইফের গুপ্তচর হয়ে এমপি আতাউর রহমানের পাশে ছিল। একটা ফাইল এনে আহমেদ সাইফের হাতে দেয় লোকটা, যেখানে এই হাইওয়ের সকল খরচ সম্পর্কে বিস্তারিত লেখা আছে। কিছু সময় কাগজগুলো দেখে নিয়ে শান্ত দৃষ্টিতে এমপি আতাউর রহমানের দিকে তাকায় আহমেদ সাইফ, ইশারায় কাছে আসতে বলে তাকে। অতঃপর বলে, এই দীর্ঘ হাইওয়ে টোটাল বাজেট ছিল 10,000 কোটি টাকা, অথচ এখানে সব মিলিয়ে মোট খরচ হয়েছে 7,000 কোটি টাকা। অথচ সরকারি খাতে 10,000 কোটি টাকারই হিসেব দেওয়া হয়েছে, কিন্তু বাকি 3,000 কোটি টাকার হিসেব এখনো গরমিল। গলা শুকিয়ে আসে আতাউর রহমানের, কপাল দিয়ে চিকন ঘাম বয়ে যায়। আহমেদ সাইফ যে তার পাশে গুপ্তচর রেখেছিল এটা সে কল্পনায়ও ভাবতে পারেনি কখনো। কাপা স্বরে কৈফিয়ত দেওয়ার আগেই আহমেদ সাইফ পুনরায় বলে, রাষ্ট্রের এই অর্থ শূন্যে ভেসে আসে না, যেটা ক্ষমতার চেয়ারে বসেই ইচ্ছে মতো লুট করা যাবে। এই অর্থ জনগণের। আমি আহমেদ সাইফেরও এই অর্থের উপর কোনো অধিকার নেই। আতাউর রহমান কিছু বলতে যাবে, তার আগেই আহমেদ সাইফ তাকে হাতের ইশারায় থামিয়ে বলে, একজন প্রতিনিধির দায়িত্ব হলো সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা, তার অধীনে থাকা সকল জনগণকে রক্ষা করা, ক্ষমতার চেয়ারে বসে তাদের সম্পদ লুট করা নয়। সবার এটা মাথায় থাকা উচিত, আমরা ক্ষমতায় আছি বলেই রাষ্ট্র আমাদের হয়ে যায়নি, এই রাষ্ট্র জনগণের, যারা রাষ্ট্রের মূল স্তম্ভ। বলেই হাতের লাঠিটা উপরে করে 2 হাতে চেপে ধরে তা, একটা চিকচিক ধারালো ছুরি, যা দিয়ে আঘাত করতেই আতাউর রহমানের হাতের কবজি কেটে পড়ে গেল নিচে। কাটা হাত থেকে রক্ত ছিটকে পড়তে শুরু করলো। চিৎকার দিয়ে মাটিতে বসে পড়েন তিনি। আশেপাশে সকলে সচেতন হয়ে পিছিয়ে দাঁড়াতে শুরু করে। রাজ স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে সেদিকে। নিবিড়, তুষার দুজনের চোখে মুখে স্পষ্ট বিস্ময়। এভাবে আহমেদ সাইফের সাথে দেখা হবে তা ভাবনারও বাইরে ছিল তাদের। রাজের দিকে তাকালো দুজন। সবটাই যেন একটা ঘোরের মতো মনে হচ্ছে। এর মাঝেই আহমেদ সাইফ আদেশ দিলেন এই কাজের সাথে জড়িত থাকা সকলকে আটক করার। অতঃপর পুনরায় বলে উঠে, যারা আমার জনগণের সম্পদে হাত বাড়াবে তাদের পরিণতি ঠিক এমনই হবে, যদি তারা আমার নিজের লোকও হয়। এটা অন্য সবার জন্য শিক্ষা হয়ে থাকুক। যেদিন থেকে ক্ষমতায় এসেছি সেদিন থেকেই শপথ নিয়েছি আল্লাহর আদেশে পুরো রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করার। কাজেই আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিব না। সবটা দেখছিল রাজ। একপাশে দাঁড়িয়ে থেকে নিজের মাঝে বলে, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে যুগ যুগ ধরে আমাদের পাশে রাখুক। লোকজনের ভিড় জমে আছে চারপাশে। তাদের মাঝে লুকিয়ে আছে কাপড় দিয়ে মোড়ানো একটি ভয়ঙ্কর মুখ, যা অন্ধকারের ন্যায়। আলোর মাঝে যার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। অন্ধকারেই মিশে থাকা সেই বিপ্লব, তার অন্ধকার রাজ্যের একমাত্র কিং। সবার মাঝে মিশে থাকা অবস্থায় আহমেদ সাইফের দিকে চেয়ে আছে এক ভয়ঙ্কর দৃষ্টিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার বিড়ালটা আর নেই, আমার বিড়ালটা মারা গেছে। অনেক চেষ্টা করার পরও ওকে বাঁচিয়ে রাখতে পারলাম না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।